শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ ও নৃশংসতা করেছে, মুক্তিযুদ্ধের সময় ভিনদেশি পাকিস্তানি হানাদাররাও তা করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণহত্যার বিচারে অন্তর্বর্তী সরকার দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করছে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে অপরাধীদের বিচার না হলে দেশের বিচার ব্যবস্থার উপর জনগণের কোনো আস্থাই থাকবে না। তাই সর্বোচ্চ স্বচ্ছতা মেনেই গণহত্যাকারীদের বিচার করা হবে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে বলেও জানান তাজুল ইসলাম। আর যাই করেন, এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। শেখ হাসিনা এবং তার দোসররা যেই অপরাধ বাংলাদেশে করেছে, আমি আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। এই বিচার যদি আপনি না করতে পারেন, এই রাষ্ট্র যদি করতে না পারে, তাহলে মাথায় রাখতে হবে আগামী যে সরকারই আসুক আবার একই ভয়ের সংস্কৃতি কিন্তু ফিরে আসার আশঙ্কা আছে। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতে আবার কখনো গুম হয়ে যাওয়া, বুড়িগঙ্গায় তার লাশ গুলি করে সিমেন্টের বস্তার সাথে বেঁধে ডুবিয়ে দেওয়াটা এই জাতি আর অ্যাফোর্ড করতে পারবে না। আমরা এটা হতে দিতে পারি না। সুতরাং এই বিচার আমাদেরকে করে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। অন্য আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ৬ জন। আজ হত্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে সাবেক প্রক্টর সহ ৩ আসামির শুনানি শেষ হয়েছে। কাল পলাতক ২৪ আসামির পক্ষে শুনানির দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আজকে আবু সাইদের সরকারি কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন। ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে। সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। রাজধানীর বনানীতে মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পরিবর্তনের সঙ্গে অনেকে ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছে তাদের দিকে কেউ তাকায়নি। তিনি অভিযোগ করে বলেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন, সরকার পুনর্বাসন উদ্যোগ নেবে। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তাকে স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে মাওলানা ভাসানী লড়াই করেছিলেন। রাতে টাঙ্গাইলের শহরের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, এনসিপি যে দর্শন ও চিন্তা, তার মধ্যেই মাওলানা ভাসানী রয়েছেন। সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং শুধু আজকে নয়, জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা, তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি।
চলতি মাসের মধ্যে যেসব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে এ কথা জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, কাল প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্যের খসড়া পৌঁছে দেওয়া হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুর আগে এসব কথা বলেন তিনি। আগামী বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারবেন বলেও আশা প্রকাশ করেন আলী রিয়াজ। সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়। ২৯, ৩০, ৩১ জুলাই এই ৩ দিন, ৩১শে জুলাইয়ের মধ্যে আমরা যেভাবেই হোক আমাদের সনদের একটা চূড়ান্ত রূপ, অন্তত পক্ষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করা দরকার করতে হবে। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেসব বিষয়ের উপর ভিত্তি করে জুলাই সনদ তৈরি করা উচিত বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, বাকি বিষয়ে নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করার পক্ষে মত দিয়েছে। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কিছু বিষয়ে সংস্কার আনতে গঠন করা হয় ঐক্যমত্য কমিশন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর সাথে চলে দফায় দফায় বৈঠক। একজন আইনজীবী বিভিন্ন বিষয়ে একমত ও কিছু বিষয়ে দ্বিমত পোষণ করলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে একমত পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে, মৌলিক কিছু বিষয়ে আমরা এখনো পর্যন্ত একমত হতে পারি নাই। নীতিগত কিছু বিষয়ে একমত হলেও পদ্ধতিগত জায়গা আমরা এখনো পর্যন্ত সেখানে একমতের জায়গা খুঁজে পাইনি। সব মিলিয়ে ঐক্যমত্য কমিশন সেখানে আলোচনার পরিবেশ, পরিসর এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষগুলোর এখানে যে সম্মিলন ঘটেছে সেটাকে আমি ইতিবাচক হিসেবে দেখি। ইতিমধ্যে 12টা বিষয় ঐক্যমত হয়ে গেছে, তো সেখানে মৌলিক সংস্কার কিছু কিছু আছে। প্রথম পর্বে আলোচনায় বেশ অগ্রগতি, দ্বিতীয় পর্বে আলোচনায় ক্রমশ অগ্রগতি সামনে এগিয়ে যাচ্ছে এবং প্রতিদিন কোনো না কোনো বিষয়ে ঐক্যমত হচ্ছে। এটা একটা গুড সাইন। তবে যে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে সেই তুলনায় আরও অগ্রগতি আসতে পারত, এটা হলো আমাদের অভিমত। কোনো দল যদি একমত না হয় তার সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার একটা সুযোগ আছে, সেই ভিত্তিতেও কিন্তু 2-1টা ঐক্যমত ইতিমধ্যে হয়েছে। যেসব বিষয়ে একমত হয়েছে তা নিয়ে জুলাই সনদ তৈরি করা উচিত বলে মনে করেন তারা। কালক্ষেপণ আর করা উচিত না, ইতিমধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছি সেটাকে ধরে আগানো উচিত। এবং এটা মনে রাখা দরকার, আমরা যেটা ঐক্যমত্য হচ্ছি এই ব্যাপারে যদি এখনকার আইন পারমিট করে তাহলে কিছু কাজ এখন হবে, আর বাকিগুলো আগামী সংসদের জন্য রেখে দেওয়া হবে। যে সংসদ নির্বাচিত হলে যারা নির্বাচিত হবে তারা এই ঐক্যমত্য যেটা হলো সেটা বাস্তবায়ন করবে। তো যেসব বিষয় নিয়ে আমরা একমত হতে পারবো, আমি আশা করি 31শে জুলাইয়ের ভেতরে সেটা নিয়ে একটা জুলাই সমঝোতা সনদ বা জুলাই সনদের একটা ভিত্তি আমরা তৈরি করতে পারবো। জুলাইয়ের মধ্যে আমরা এ ব্যাপারে বোঝাপড়া তৈরি করতে পারি। আমার মনে হয় যে তাহলে অগাস্টে, আমাদের 5ই অগাস্ট আমাদের অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই আমরা হয়তো এই ব্যাপারে আমরা একটা স্বাক্ষর করতে পারবো। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। এটা অনেকটা একটা ম্যাগনা কার্টার মতো হবে আর কি। বাংলাদেশের জাতীয় সরকার গঠন ও জাতীয় নির্বাচন কখন হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান। জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রাষ্ট্রদূত ইয়াওয়ান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে, এটা চীন বিশ্বাস করে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয়। China play a very positive role in the international peace and stability. And we are one of the P5. We undertaken international responsibility for retaining international order and international fairness and justice. I see a lot of difficulty rising, but China will not give up. We'll continue our efforts. We're also looking forward. China efforts will be supported by the other stakeholders. So that is a joint responsibility
by all the stakeholders. যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। দুই দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে একটি ভালো ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি। চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, প্রতীকী মূল্যে আর কাউকে জমি বরাদ্দ দিবে না সরকার। সার এবং এলএনজি এর স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে, তো এটা আমরা বলেছি দেবো, যাদেরকে দেওয়ার বলছে ওদের থেকে প্রপোজাল আসুক, যেটা এসে আপনার ফিক্স করা হয়েছে ওরে দেবে। আরও আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে কি কি না, সেটা আমি এখন বলবো না। এটা গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ 36 ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল 9টার দিকে টঙ্গীর বাঁশপটি বিলের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে গত রোববার রাত 8টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় হাঁটার সময় খোলা ও ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। মুহূর্তে পানির প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। মৃত তাসনিম সিদ্দিকী যদি রাজধানীর মিরপুর 10 নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা রাতে অভিযান শুরু করে, কিন্তু সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না পাওয়া স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দ্বিতীয় দিনের মতো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ভিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও প্রতীকী ক্লাস করেছে শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক ভবন 3 এর সামনে মহাসড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের ন্যায় ঘণ্টাব্যাপী এই ক্লাসের পাঠদান কার্যক্রম চলে। এদিকে ক্যাম্পাসের পূর্ণ দাবিতে মানববন্ধন পালন করে বিশ্ববিদ্যালয়টির অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আর আশ্বাস নয়, এবার ভিপিপি চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি পালন করবে। দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নৌরুট মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট। গত 2 দশকের বেশি সময় ধরে দুটি ফেরিঘাট বালু ব্যবসায়ীদের দখলে। সরকারি জায়গা দখল করে সেখানে চলছে জমজমাট বালুর ব্যবসা। গত মাসে নৌপরিবহন উপদেষ্টা ঘাট পরিদর্শনে এসে ফেরিঘাট খালি করার নির্দেশ দিলেও দেদারসে চলছে বালু ব্যবসা। বিওডব্লিউটি এর নির্দেশনা মানছে না প্রভাবশালীরা। প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামসুজ্জামান। 2002 সালে আরিচা থেকে পাটুরিয়া স্থানান্তর করা হয় ফেরিঘাট। যানবাহনের চাপ সামাল দিতে নির্মাণ করা হয় 5টি ফেরিঘাট। আরিচা নদী বন্দরের আওতাধীন ভূমিতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় 1 নং ও 2 নং 2টি ঘাট দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বালু ও মাটি ব্যবসা। এরপরই বালু ব্যবসায়ীদের দখলে চলে যায় ফেরিঘাট 2টি। ঘাট এলাকায় অবৈধ বালু ব্যবসার কারণে ভোগান্তিতে যাত্রী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বালু ব্যবসায়ীরা বিআইডব্লিউটিএ ও প্রশাসনের যোগসাজশে এই অবৈধ বালু ব্যবসা চালাচ্ছে। প্রতাপশালী লোকেরা 1 নম্বর এবং 2 নম্বর ঘাট বন্ধ করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাই যাচ্ছে। এখানে আমরা বালির গায়ে আসা যাওয়া করে দেখা যায় ধুলাবালি, অপরন্ত ধুলাবালি। মোড়ের ভিতরে আমার মনে হয় 1 ট্রাক বালি পড়ে থাকে। এখান থেকে দ্রুতকালের ব্যবসাটা উচ্ছেদ করলে যায় সরকারের কাছে আমার আবেদন। অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ীরা বলছে, নিজ মালিকানাধীন জমিতেই ব্যবসা করছেন তারা। এটা বিআইডব্লিউটি যখন ফরশ পিলার ওখানে স্থাপন করে, ওখানে এখন জমির মালিকানারা হাইকোর্টে রিট করে তাদের পক্ষে অর্ডার আসছে। আমাদের নিজস্ব জায়গা যেহেতু আমরা অলরেডি মামলাও চালায়া যাব, এখন বন্ধ 2-3 দিন বন্ধ করছে, জন্য মামলা আমরা কার্যকরী মোটামুটি কাগজপত্র সবকিছু রেডি করছি। আমাদের তো একটা মালিকানা জায়গা, এখন আমরা মালিকানাধীন যদি অবস্থায় থাকতে পারি থাকবো, আর যদি না হয় এটা নিলামে উঠবো। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাট থেকে অবৈধ বালু ব্যবসা সরিয়ে নিতে প্রশাসন বরাবর চিঠি ও মাইকিং করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের খবর।
পুলিশের গুলি আর টিয়ারসেল নিক্ষেপের এমন দৃশ্য গত বছরের 18 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর গোটা শহর জুড়ে নির্বিচারে গুলি চালায় তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটোয়া বাহিনী। সেদিনের আন্দোলনে বহু ছাত্র জনতা আহত হন, গ্রেপ্তার করা হয় অসংখ্য ছাত্র জনতাকে। তবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলন শেষ প্রান্তে এসে ঘটে হৃদয়বিদারক ঘটনা। 4 আগস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতার উপর। বিশেষ করে 5 আগস্ট কুষ্টিয়া শহরে থানা মোড় 6 রাস্তা মোড়ে পরিণত হয় রণক্ষেত্র। একে একে প্রাণ যায় অন্তত 8 জন আন্দোলনকারীর, যার মধ্যে 2 জন শিশু কিশোরও ছিলেন। সরকারের কাছে আমি আর কি চাব, আমাকে একটা ভাতা করে দিই, আমার ছেলে মেয়েদের লেখাপড়াগুলো আমি যাতে করাতে পারে। আমি চাচ্ছি সরকার থেকে যে কোনো একটা চাকরি আমার ছেলের দিক, আর আমার মাসে মাসে একটা ফ্যামিলি কার্ড করে দিক। নিহতদের মধ্যে একজন আশাফুল ইসলাম। 2 সন্তানের জনক আশাফুল ইসলাম সেদিন স্ত্রীর সন্তানের কাছ থেকে অনুমতি নিয়েই গিয়েছিলেন আন্দোলনে, কিন্তু তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ হবে, এটা সরকারের দায়িত্ব। এই দেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছে, পুলিশের বিচার চাই, আমার স্বামীর হত্যার বিচার চাই, এবং আমি সরকারের অনুদান 10 লক্ষ করে টাকা দিয়েছে, এটাও কিন্তু আমি এখনো পাই নাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 2 শিশু সন্তান নিয়ে স্ত্রী লাবণী আক্তার ইতি দিন কাটছে মানবেতরে। প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না পাওয়ায় আক্ষেপ তার বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত 2 শিশু ফারিয়া তাবাসসুম ফারহা আর ফাহিম মাহমুদ। কোথায় আমার চুনার মালিক হারিয়েছে না ধান, এখনো কি শেষ হয়নি, তাই কোটা আন্দোলন। 5 আগস্ট থানা মোড়ে গুলিবিদ্ধ আশাফুলকে বাঁচাতে গিয়ে বুলেটবিদ্ধ হন ব্যবসায়ী নাজমুল সাকিব। শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে আজও বিছনায় কাতরাচ্ছেন তিনি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে বুলেটবিদ্ধ হন তরুণ সাংবাদিক খালিদ সাইফুল। 5 আগস্ট থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত টানা বিছানায়। পূর্ণতা আসবে তখনই যখন এই আহতরা সুস্থ হবে, আহতরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, যাদের অঙ্গহানি হয়েছে তাদের সর্বোচ্চ পরিমাণ সরকার সার্বিক সহযোগিতা করবে। জুলাই আন্দোলনে হতাহতদের পাশে সরকার আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা পরিষদ থেকে প্রতিটি ফ্যামিলিকে আমরা 30,000 টাকা করে দিয়েছি। এছাড়া আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, যদি ফ্যামিলির কেউ যোগ্য থাকে তাদেরকে চাকরিতে সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং এছাড়া অন্যান্য যে কোনো ধরনের সমস্যায় আমরা তাদের পাশে থাকি আর কি। অবস্থিত মাই টিভি।